আমরা যে ইতিহাসটা পড়ে বড় হয়েছি সেই ইতিহাসটা আসলে কাদের গল্প? বেশিরভাগটাই তো ইউরোপের বা পশ্চিমের, তাই না? কিন্তু ব্যাপারটা কেমন হবে যদি আমি বলি যে ঠিক একই সময়ে এর পাশাপাশি সম্পূর্ণ আরেকটা ইতিহাস পৃথিবীকে নিজের মতো করে গড়ে তুলছিল? চলুন আজ আমরা তামিম আনসারির ডেস্টিনি ডিসরাপ্টেড বইটা ধরে বিশ্বকে একদম নতুন একটা চোখ দিয়ে দেখি, মুসলিম বিশ্ব বা মধ্যবিশ্বের চোখ দিয়ে। আচ্ছা, একটা জিনিস কি কখনো খেয়াল করেছেন? আমাদের ইতিহাসের বইগুলোতে গ্রিস, তারপর রোম, এরপর হঠাৎ করেই যেন একটা বড় গ্যাপ, একটা অন্ধকার যুগ, তাই না? আর তারপর এক লাফে রেনেসা। কিন্তু এই যে সময়টা যেটাকে অন্ধকার যুগ বলা হয়, তখন দুনিয়ার অন্য পাশটায় ঠিক কি হচ্ছিল? এই একটা প্রশ্ন থেকেই কিন্তু আজকের পুরো আলোচনাটা জমে উঠবে। আসলে এই বইটার মূল কথাই হলো এটা। পৃথিবীর ইতিহাস কোনোদিনও একটা সিঙ্গল সরল রেখায় চলেনি, বরং ভাবুন তো দুটো বিশাল রেললাইনের মতো। দুটো আলাদা ইতিহাস পাশাপাশি বয়ে চলছিল, কিন্তু এক লাইনের ট্রেন অন্য লাইনের কোনো খবরই রাখত না। আর এই যে দ্বিতীয় ইতিহাসটা তামিম আনসারি এর একটা দারুণ নাম দিয়েছেন, দ্য মিডল ওয়ার্ল্ড বা মধ্যবিশ্ব। দেখুন, এটা কিন্তু শুধু একটা ভৌগোলিক এলাকা না, এটা একটা আইডিয়া। ভাবুন সেই সময়ের সিল্ক রোড, সব বড় বড় বাণিজ্য পথ, সবকিছুর কেন্দ্রবিন্দু ছিল এই জায়গাটা। তো এখানকার মানুষ, পারস্য, আরব, তুর্কিরা, তারা তো নিজেদেরকেই দুনিয়ার সেন্টারে ভাববে, তাই না? এটাই তো স্বাভাবিক। এই স্লাইডটা দেখুন, কি অবাক করা একটা ব্যাপার। একদিকে পশ্চিমের ইতিহাসে যেটাকে বলা হচ্ছে ডার্ক এজেস, মানে ঘোর অন্ধকার, ঠিক সেম সময়ে মধ্যবিশ্বের ইতিহাসটা ছিল তার সোনালী সময়, তার গোল্ডেন এজে। চিন্তা করা যায়, একদিকে অন্ধকার আর একদিকে জ্ঞানের আলোয় ঝলমল করছে। একদম দুটো আলাদা দুনিয়া, দুটো আলাদা গল্প, একই পৃথিবীতে একই সময়ে। তো চলুন একটু গভীরে যাই, দেখি কিভাবে এই মধ্যবিশ্ব নিজের মতো করে নিজের রাস্তাটা তৈরি করছিল, আর তারপর কিভাবে সেই পথটা হঠাৎ করে থমকে গেল, বা বইটার নাম অনুযায়ী ডিসরাপ্টেড হয়ে গেল। প্রত্যেকটা বড় গল্পের একটা শুরু থাকে, তাই না? মধ্যবিশ্বের গল্পের শুরুটা বা বলতে পারেন এর ইয়ার জিরো ছিল হিজরত। আনসারি বলছেন এটাকে শুধু মক্কা থেকে মদিনায় পালিয়ে যাওয়া হিসেবে দেখলে কিন্তু মস্ত বড় ভুল হবে। এটা ছিল একটা টার্নিং পয়েন্ট। কারণ মদিনায় গিয়েই ইসলাম শুধু একটা ব্যক্তিগত বিশ্বাস থেকে একটা পরিপূর্ণ কমিউনিটি, একটা উম্মা হয়ে ওঠে। মানে নিজস্ব আইন, সমাজ, রাজনীতি সবকিছু নিয়ে একটা নতুন সভ্যতার জন্ম হলো ঠিক ওই মুহূর্তে। আর তারপরই শুরু হলো সেই অবিশ্বাস্য সময়টা, আব্বাসীয় গোল্ডেন এজ। ভাবুন তো, তখন বাগদাদ ছিল বলতে গেলে পুরো পৃথিবীর রাজধানী। আর তার হৃৎপিণ্ডে ছিল বাইতুল হিকমা বা হাউস অফ উইজডম। সেখানে কি হচ্ছিল জানেন? গ্রিসের প্লেটো, অ্যারিস্টটল, ভারতের গণিত, পারস্যের জ্ঞান, দুনিয়ার সব সেরা জ্ঞান জড়ো করে আরবিতে অনুবাদ করা হচ্ছে। আর তার উপর নতুন গবেষণা চলছে। আর ওদিকে ইউরোপ, তখন তারা সেই তথাগতিত অন্ধকার যুগে ডুবে আছে। কি অদ্ভুত বৈপরীত্য! কিন্তু ইতিহাস তো আর সরল পথে চলে না, তাই না? এই যে এত উন্নতি, এত জ্ঞান-বিজ্ঞান, এই মসৃণ পথ চলায় দুটো বিশাল বড় ধাক্কা লাগে। এমন দুটো ধাক্কা যা মধ্যবিশ্বের আত্মবিশ্বাসটাকেই নাড়িয়ে দিয়েছিল। প্রথম ধাক্কাটা হলো ক্রুসেড। আর এখানেই পার্সপেক্টিভের খেলাটা সবচেয়ে মজার। পশ্চিমে আমরা ক্রুসেডকে কত বড় একটা ধর্মযুদ্ধ হিসেবে জানি, তাই না? কত সিনেমা, কত গল্প। কিন্তু জানেন, মধ্যবিশ্বের দৃষ্টিকোণ থেকে এটা ছিল জাস্ট একটা বর্ডারের ঝামেলা। তারা ক্রুসেডারদের বলতো বর্বর ফ্র্যাঙ্ক, আর তাদের আক্রমণকে পাত্তা দেওয়ার মতোই মনে করত না। সালাহুদ্দিন আইয়ুবী যখন জেরুজালেম পুনরুদ্ধার করলেন, তারপর তো তারা এই ব্যাপারটা প্রায় ভুলেই গিয়েছিল। ক্রুসেড যদি হয় একটা ছোটখাটো ধাক্কা, তাহলে আসল কেয়ামতটা নেমে এসেছিল পূর্ব দিক থেকে, মঙ্গল আক্রমণ। আনসারি এটাকে বলছেন ইসলামের ইতিহাসের ট্রু অ্যাপোক্যালিপস। 1258 সাল হালাকু খান বাগদাদকে লিটারালি মাটির সাথে মিশিয়ে দিলেন। যে শহরটা ছিল জ্ঞানের বাতিঘর, সেটা ধ্বংসস্তূপে পরিণত হলো। একটা কথা প্রচলিত আছে যে বাইতুল হিকমার সব বই যখন টাইগ্রিস নদীতে ফেলে দেওয়া হয়, নদীর পানি নাকি বইয়ের কালিতে কালো হয়ে গিয়েছিল। ভাবা যায়? এই ধ্বংসযজ্ঞটা কিন্তু শুধু বাগদাদেই থেমে থাকেনি। চেঙ্গিস খান আর তার উত্তরসূরিরা কয়েক দশকের মধ্যে বুখারা, সমরকন্দের মতো সব জ্ঞানের শহর ধ্বংস করে দেয়। বাগদাদের পতনটা ছিল যেন মুসলিম সভ্যতার হাটে একটা ছুরি চালানোর মতো। কিন্তু তারপর একটা আশার আলো ছিল। 1260 সাল ফিলিস্তিনের আইন জালুতের যুদ্ধ। মিশরের মামলুকরা যদি সেদিন মঙ্গলদের ওই অবিশ্বাস্য অগ্রযাত্রাটা না থামাতো, তাহলে হয়তো আজ আমরা যে ইতিহাস নিয়ে কথা বলছি সেই ইতিহাসটাই অন্যরকম হতো। মঙ্গলদের সেই ধ্বংসযজ্ঞের পর ছাই থেকে ফিনিক্স পাখির মতো মুসলিম বিশ্ব কিন্তু আবারও ঘুরে দাঁড়িয়েছিল। জন্ম নিয়েছিল 3টা বিশাল সাম্রাজ্য। কিন্তু আসল যে বিপদটা আসছিল, সেটা আসছিল একদম নিঃশব্দে, এমন একটা জায়গা থেকে যেদিকে তারা ফিরেও তাকাত না, মানে ইউরোপ থেকে। ভাবুন সিনারিওটা। একদিকে অটোমান, সাফাভি, মুঘল, এই 3 মুসলিম সাম্রাজ্য নিজেদের জাকজমক আর ক্ষমতা নিয়ে ব্যস্ত। আর ঠিক ওই সময়টাতে ইউরোপে একটা নীরব বিপ্লব ঘটে যাচ্ছে।
একটার পর একটা চেঞ্জ। প্রথমে রেনেসা, যা মানুষের চিন্তা করার ধরনটাই পাল্টে দিল। তারপর প্রিন্টিং প্রেস, যা সেই নতুন চিন্তাকে দাবানলের মতো ছড়িয়ে দিল। এরপর তারা আবিষ্কার করল নতুন সমুদ্রপথ, যার ফলে মধ্যবিশ্বের ওপর দিয়ে আর ব্যবসা করার দরকারই পড়ল না। আর ফাইনালি শিল্প বিপ্লব, যা তাদের হাতে এমন টেকনোলজি আর সামরিক শক্তি তুলে দিল যা আগে কেউ কল্পনাও করতে পারেনি। আর এরপর যখন মুসলিম বিশ্ব অবশেষে ঘুম থেকে জেগে চোখ খুলল, তারা কি দেখল? তারা দেখল ইউরোপ শুধু তাদের সমান হয়নি, তারা তাদেরকে বহু দূরে পেছনে ফেলে চলে গেছে। এটা ছিল একটা ভয়ঙ্কর শক। যারা শত শত বছর ধরে নিজেদেরকে সভ্যতার চূড়ায় ভেবে এসেছে, তাদের জন্য এই উপলব্ধিটা ছিল মর্মান্তিক। বলা হয় নেপোলিয়নের মিশর আক্রমণটা ছিল সেই অ্যালার্ম ক্লক, যা তাদের কানের কাছে বেজে উঠে জানিয়ে দিয়েছিল পুরো দুনিয়াটাই বদলে গেছে। আর এই যে ক্ষমতার পাল্লাটা উল্টে গেল, এটাই হলো সেই ডিসরাপশন। মধ্যবিশ্বের যে নিজস্ব গতিপথটা ছিল, যে নিয়তিটা ছিল, সেটা এখানেই এসে লাইনচ্যুত হয়ে গেল। আর এর ফল আমরা কিন্তু আজও এই একবিংশ শতাব্দীতেও দেখছি। বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধের পর যা হল, সেটা ছিল চূড়ান্ত। বিজয়ী শক্তি মানে ব্রিটিশ আর ফ্রেঞ্চরা লিটারাল অর্থে একটা ম্যাপের ওপর স্কেলার পেন্সিল দিয়ে দাগ টেনে পুরো মধ্যপ্রাচ্যকে কেকের মতো ভাগ করে নিল। জন্ম হলো আজকের ইরাক, সিরিয়া, জর্ডানের মতো দেশের। কিন্তু এই বর্ডারগুলো আকাশ সময় তারা সেখানকার হাজার বছরের ইতিহাস, কোন গোত্রের মানুষ কোথায় থাকে, কিচ্ছু দেখেনি। এগুলো ছিল পুরোপুরি কৃত্রিম রাষ্ট্র। আর এর কিছুদিন পরেই ১৯২৪ সালে খেলাফাতকেও বিলুপ্ত করে দেওয়া হলো, যা ছিল মুসলিম বিশ্বের যতটুকু প্রতীকী ঐক্য বাকি ছিল তার কফিনের শেষ পেরেক। এই বিশাল ধাক্কার পর মুসলিম বিশ্বের ভেতর থেকে মূলত ৩ ধরনের প্রতিক্রিয়া আসলো। একদল বলল, আমাদের সব সমস্যার মূল কারণ হলো আমরা আসল ইসলাম থেকে সরে গেছি, আমাদের মূলে ফিরে যেতে হবে। এদেরকে বলা যায় পিউরিস্ট। আরেক দল মডার্নিস্টরা, তাদের যুক্তি ছিল, না, টিকে থাকতে হলে আমাদের পশ্চিমের মতো হতে হবে, তাদের টেকনোলজি, তাদের রাজনীতি সব গ্রহণ করতে হবে। আর তৃতীয় আরেকটা দল ছিল যারা বলল, আলাদা আলাদা দেশ দিয়ে হবে না, সব মুসলিমকে এক হতে হবে, রাজনৈতিকভাবে এক হয়ে এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। আর মজার ব্যাপার হলো, এই ৩টা চিন্তার লড়াই কিন্তু আজও মুসলিম বিশ্বে চলছে। তাহলে শেষ পর্যন্ত আনসারি কি বলছেন? তিনি বলছেন, আজকে আমরা যেটাকে ইসলাম বনাম পশ্চিম বা সভ্যতার সংঘাত বলি, সেটা আসলে তা নয়। ব্যাপারটা আরও গভীর। এটা আসলে দুটো ভিন্ন গল্পের সংঘাত, দুটো দুনিয়া যারা একই পৃথিবীতে বাস করছে, কিন্তু তাদের মাথার ভেতরের ঘড়িটা দুটো ভিন্ন টাইম লাইনে চলছে। একদল চেষ্টা করছে তাদের হারিয়ে যাওয়া গৌরবময় অতীত ফিরে পেতে, আর অন্য দল তাদের বর্তমানের যে দুনিয়া, সেই দুনিয়ার নিয়মকানুন সবার উপর চাপিয়ে দিতে চাইছে। সংঘাতটা এখানেই। তো শেষ প্রশ্নটা এটাই, যদি আমরা ইতিহাসের এই অন্য গল্পটা না জানি, যদি আমরা এটা না বুঝি যে আমাদের এই পৃথিবীতেই কোটি কোটি মানুষ সম্পূর্ণ ভিন্ন একটা ইতিহাস, ভিন্ন একটা ন্যারেটিভ মাথায় নিয়ে জীবন চালাচ্ছে, তাহলে আমরা আজকের দুনিয়ার এই এত সমস্যা, এত সংঘাত, এগুলোকে কি আসলেই কোনোদিন ঠিকভাবে বুঝতে পারব? প্রশ্নটা রইল, উত্তরটা আপনারাই ভাবুন।